দুপুরে কেমন আছেন কাকুন ভাই? আমি ভালো, ধন্যবাদ আপনাকে। আর বলতে কি পারি যে ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি। এই কথাটা এজন্যই বলছি, তার কারণ হচ্ছে যে আপনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে সুইডেনে বসবাস করছেন। একটু জানতে চাইছি যে ওখানকার বাংলাদেশিদের কি অবস্থা। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ইটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে এসে কিছু বলার জন্য। জি। এবং সেই সাথে ইটিভির দেশ বিদেশে যে সকল দর্শক শ্রোতা টেলিভিশন সেটের সামনে আছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ। আচ্ছা। আসলে মূলত সুইডেনে 1995 সাল থেকে বাংলাদেশিরা সুইডেনে যাওয়া শুরু করে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। আচ্ছা। বাংলাদেশিরা তাদের মেধা এবং দক্ষতা দিয়ে সুইডেনে বাংলাদেশের মানমর্যাদাকে সমুজ্জ্বল রেখেছে। আমি আশা করব অদূর ভবিষ্যতে বাংলাদেশিরা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সুইডেন এবং সুইডেনের গণ্ডি পেরিয়ে স্ক্যান্ডিনেভীয় অন্যান্য দেশগুলোতে বাংলাদেশের মানমর্যাদাকে অন্যান্য দেশের কাছে তুলে ধরবে। আচ্ছা, এরই সাথে সাথে আমি একটু জানতে চাইছি যে বাংলাদেশ থেকে তো প্রচুর ছাত্রছাত্রী কিন্তু সুইডেনে পড়াশোনা করতে ওখানে যাচ্ছেন, তো তাদের আসলে কি অবস্থা, তাদের সুযোগ সুবিধা যদি বলি কিরকম আসলে? আসলে যে কথাটা আমার বলতে হয়, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া এবং অন্যান্য দেশ থেকে যারা পড়াশোনা করতে যেত সুইডেনে তাদের কোনো টিউশন ফিস লাগতো না। আচ্ছা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে অনেক ছাত্র পড়াশোনা সম্পূর্ণ না করে দেশের বাইরে পাড়ি জমাতে সুইডিশ সরকার স্বাভাবিকভাবে সেটা মেনে নিতে পারেনি এবং সুইডিশ সরকার তাদের রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। সেই জন্য গত বছর পার্লামেন্টে একটা আইন করে টিউশন ফিস চালু করা হয়েছে। কিন্তু হতাশ হবার, আমি বাংলাদেশি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি, হতাশ হবার কিছু নেই, এখনো স্বল্প ব্যয়ে সুইডেনে পড়াশোনা করার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, এরপর একটু জানতে চাইছি যে আপনি তো দীর্ঘদিন যাবৎ সুইডেনে আছেন, আর সেখানে ওখানকার বাংলাদেশের যে সংস্কৃতি কৃষ্টি এগুলো তুলে ধরার চেষ্টা করছেন, তো আসলে এগুলো তুলে ধরার ক্ষেত্রে কি ভূমিকা আসলে রাখছেন বা কিভাবে আসলে কাজ করছেন? আসলে বাংলাদেশের মানুষ যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যায় তখন তারা কৃষ্টি এবং সংস্কৃতিকে অন্যান্য দেশে মনে প্রাণে ধরার চেষ্টা করে। আমি আমার দীর্ঘকালীন প্রবাস জীবনের সাথে লক্ষ্য করেছি। আচ্ছা। যেমন তারা বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করে থাকে, নববর্ষকে জাঁকজমকভাবে পালন করে থাকে, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী তারা অত্যন্ত আনন্দঘন পরিবেশে পালন করে থাকে। এটা যে মূল কারণ সেটা হলো যাতে বাংলাদেশের কৃষ্টি বা সংস্কৃতি অন্য দেশে গিয়ে বিলীন না হয়ে যায় এবং বাংলাদেশ যে একটা সংস্কৃতি সমৃদ্ধ দেশ সেটা যেন বিশ্বের মানচিত্রে ধরে রাখতে পারে, সেই জন্যই তাদের এই প্রয়াস। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা আর অনেক কথা বলবো, কিন্তু তার আগে একজন দর্শক আছে, ফোন নিয়ে আসি। হ্যালো, দর্শক কে আছেন আমাদের সাথে, কার সাথে কথা বলছি? হ্যালো। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে রিয়া বলছিলাম। জি, কথা বলুন। আপনাদের অফিসের কাছে আমার আজকে প্রশ্ন হচ্ছে, আমাদের তো একটা আশঙ্কা কাজ করে প্রবাসী রাজনীতিবিদদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমরা যদি ইলেক্টেড বা নমিনেটেড করি সেক্ষেত্রে ওনারা হয়তো আসনটা পাওয়ার পর দেশ ছেড়ে চলে যাবেন বা আমাদের দেশের জন্য হয়তো কাজ করবেন না। তো আমাদের আজকে অফিসের কাছে আমার আজকে প্রশ্ন হচ্ছে যে ওনার ক্ষেত্রে এই আশঙ্কাটা আসলে কত কার্যকর, তিনি কি একই ধরনের কোনো কাজ করবেন নাকি দেশে থেকে যাবেন? জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ বোন আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। আসলে আমরা যারা প্রবাসে যাই তারা হয়তো অনেকে যায় উচ্চশিক্ষায়, অনেকে যায় ব্যক্তিগত প্রয়োজনে, আবার অনেকে বাধ্য হয় দেশ ত্যাগ করতে। জি। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি দেশ ত্যাগ করেছিলাম উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জনগণের সেবায় কিছু করার জন্য। হ্যাঁ, আর আমি যতটুকু জানি যে আপনি সুইডেন সরকারের জন্য অর্থনীতির দিক থেকে অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন আপনি, তো চমৎকার একটি কিন্তু মানে আমাদের জন্য তো। কিন্তু দেশে আসলে যে মানে এই যে একটু আগে কথা বলছিলেন যে দেশে এসে হচ্ছে গিয়ে কাজ করা, এই বিষয়টা আপনি কতটুকু ভাবছেন যে এই মানসিকতা আছে কিনা আপনার ভেতরে এখনো? ধন্যবাদ। যেহেতু আমি সুইডেনে পড়াশোনা শেষ করার পরেও আমি সুইডিশ সরকার একটা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলাম এবং আমি আমার সেই অভিজ্ঞতাকেও বাংলাদেশের দেশ ও দেশের সেবায় কাজে লাগাতে পারবো। এবং আমার তো মনে হয় আমার পড়াশোনা শেষ এবং আমি যা অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছি, আমার আর বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা। সেই বোন আপনার সেই আশঙ্কা করার কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি প্রবাসে থাকলেও দেশ ও জনগণের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। যার উদাহরণ গত বছর আমি যখন বাংলাদেশে এসেছিলাম
তখন আমার এলাকা, আমি যে এলাকা নিয়ে কাজ করছি, কিশোরগঞ্জ 2 কটিয়াদীবাসীর জনগণ আমাকে বিপুল সম্বর্ধনা দিয়েছিল, যেটা আমার মনে হয় কিশোরগঞ্জ ইতিহাসে বিরল। সেটা হয়তো অনেকেরই জানা। আচ্ছা, এই কিশোরগঞ্জ নিয়ে যেহেতু আপনি কথা বলছেন, আমরা জানি যে আপনি সেখানে এমপি ছিলেন এবং এবারও মানে এমপি ইলেকশনে আপনি দাঁড়িয়েছেন। আচ্ছা, একটু জানতে চাইছি যে আপনি তো প্রবাসে থাকেন এবং একটা সময় আপনি প্রাক্তন ছাত্র নেতা ছিলেন, রাজনীতির সাথে জড়িত ছিলেন, এখন আসলে যে প্রবাসী রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন এবং দেশের চলমান এখন যে রাজনৈতিক সংকট চলছে, সহিংসতা চলছে, তা থেকে উত্তরণের উপায়টা আপনার কি মনে করছেন, কি ভাবছেন আসলে? ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ সমসাময়িক প্রশ্ন করার জন্য আপনাকে। আসলে আমরা যারা 90 দশকের লড়াকু ছাত্র নেতারা রাজপথে ছিলাম, তাদের আন্দোলন সংগ্রামের ফসল হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আচ্ছা, যেটা 1991 সালে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে গঠন করা হয়। যে 1996 সালে আপনি জানেন সেটা ক্রোধ সংশোধনের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি পায়। জি। কিন্তু আমরা যেহেতু রাজনৈতিক দল একজন আরেকজনকে এতটুকু বিশ্বাস করতে পারি না, তাহলে আগামী নির্বাচন যদি সবার কাছে গ্রহণযোগ্য, কারচুপিহীন করতে হয়, তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পূর্ণবহাল ছাড়া এই সংকট উত্তরণের অন্য কোনো পথ আমার জানা নেই। তবে আমার মনে হয় দেশের শতকরা 95% জনগণই চায় যে অবাধ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হোক। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে গণতান্ত্রিক উপায়ে গণবুদ্ধে দেখুন যে দেশের জনগণ কোন ব্যবস্থার মাধ্যমে নির্বাচন চায়। আচ্ছা, দেশের জনগণের কথা বলছিলেন, তার জন্য তো আসলে একটা পরিবেশের দরকার, একটা সংলাপের দরকার আছে। এদিক থেকে আসলে কতটুকু মানে জরুরি বলে আপনি মনে করেন? আমি অত্যন্ত আশাবাদী আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি হয়েছেন, জি, উনি আমাদেরকে নতুন আশার আলো দেখাবেন, কারণ উনি এখন আমাদের অভিভাবক হিসেবে আছেন। তো আমার যে মনে হয় সেই সাথে সরকারের বিরোধী দলকে যে দমন পীড়ন নীতি, দুর্নীতি এবং বাক স্বাধীনতা খর্ব করার যে একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করছি, এটা পরিহার না করলে এই সংকট থেকে উত্তরণের অন্য কোনো পথ থাকবে না। আমি অত্যন্ত আশাবাদী যে সরকার এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের জন্য আরো বেশি আন্তরিক হবেন। অবশ্যই। আমরা যদি বলি যে আমাদের স্বভাবগত দিক থেকেও যদি বলি, আমরা কিন্তু আসলে সবসময় কিন্তু একটা ক্রান্তিকাল থেকে সবসময় নিজেদেরকে কিন্তু উত্তরণের যে জায়গাটা আমরা কিন্তু খুঁজে কিন্তু ঠিকই বের হয়ে আসতে পারি। ইনশাল্লাহ আমরা সেটা পারবো। একজন দর্শক আছে, ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, কার সাথে কথা বলছি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসডি শরীফ বলছি, পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে। জি শরীফ, কথা বলুন। দুজনকে স্বাগত। আমি শহীদুজ্জামান কাকনদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনার দাদা এমপি ছিল, আপনার দাদা কিশোরগঞ্জের প্রথম চেয়ারম্যান, তো আপনার একটা রাজনৈতিক বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। আমরা পাকুন্দিয়া মানুষ অবহেলিত, আমাদের বিদ্যুৎ নেই, রাস্তাঘাটের খুব ভয়াবহ অবস্থা। তো আপনার পরিকল্পনাটা কি, যে আগামী দিনে যে থানায় আপনি কাজ করছেন, আপনার ভিশনটা কি, এটা জানতে চাচ্ছি। আমাদের জন্য কি করবেন, এই পাকুন্দিয়া প্রতিনিধির জন্য কি করতে চান? অনেক অনেক ধন্যবাদ। প্রথম যে দর্শক ফোন করেছেন সেরকম রিলেটেডই কিন্তু একটা কোশ্চেন। ধন্যবাদ এসডি শরীফ আপনাকে। আসলে একজন তরুণ প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে কিশোরগঞ্জ নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা আছে। কিশোরগঞ্জ সর্বদাই ভিআইপি এলাকা, অনেক রতি মহারথীদের বাসস্থান কিশোরগঞ্জ, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, দেশের অন্যান্য জেলা থেকে কিশোরগঞ্জ সবসময় অবহেলিত। কিশোরগঞ্জে যে সকল উন্নয়ন হয়েছে, ধরেন মির্জা আব্বাস সাহেবের আমলে এবং ডক্টর উসমান ফারুক যখন ছিলেন, তখন ওনারা কিশোরগঞ্জে অনেক উন্নয়ন করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই সরকারে আমাদের অনেক প্রভাবশালী লোকজন আছেন, কিন্তু তারা এলাকার উন্নয়নের দিকে বিন্দুমাত্র নজর দিচ্ছেন না। আচ্ছা আচ্ছা, একটা কথা একটু জানতে চাইছি যে এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আপনি প্রবাসে বসবাস করছেন, দীর্ঘদিন যাবত বসবাস করছেন, একটা সময় ছাত্র নেতা ছিলেন, রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সেই 90 যদি আমরা বলি যে গণতন্ত্র স্বৈরাচারী থেকে গণতন্ত্র উত্তরণের জন্য পথ খোঁজার জন্য আপনারা সংগ্রাম করে গেছেন। এখন বাইরে থাকেন, আসলে দেশে কতটুকু মিস করেন, যে মানে দেশকে আসলে কতটুকু অনুভব করেন? আসলে আমি দেশের বাইরে থাকলেও আমার মন প্রাণ দেশের জন্য সবসময়। যেহেতু এসডি শরীফ আপনারা জানেন, এসডি শরীফ বলেছেন আমার পিতা সংসদ সদস্য ছিলেন, আমার দাদা সংসদ প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন এবং কিশোরগঞ্জ জেলার প্রথম মুসলমান অ্যাডভোকেট ছিলেন। আমার পিতা কিশোরগঞ্জ জেলারও উকিল বারের কয়েকবার সভাপতি ছিলেন। সুতরাং যেহেতু আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান, সেটা আমি ছোটবেলা থেকে দেখেছি আমার শ্রদ্ধেয় পিতা এবং আমার দাদা দেশ ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। কিন্তু সেই হতো আমারও
একটা দায়বদ্ধতা রয়েছে আচ্ছা, দেশ ও জনগণের জন্য কিছু করার। জি, সেটা করতে হলে জনপ্রতিনিধি হিসেবে ইনশাল্লাহ আমি যদি সংসদে যেতে পারি তাহলে আমার অবহেলিত কিশোরগঞ্জ 2 কটিয়াদি পাখুন্দাবাসীর জন্য কিছু করার চেষ্টা করব। সেই সুযোগ যদি আমাকে দেশনেত্রী এবং আবশ্যের নেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ করে দেন এবং আমার এলাকার জনগণ কিশোরগঞ্জ 2 এর সম্মানিত জনগণ যেন আমাকে সেটার জন্য যোগ্য মনে করেন। আচ্ছা, সেই জন্য কি আসলে কি আগামীতে কি এই জনগণের পেছনে সময় ব্যয় করা বা তাদের সেবায় নিয়োজিত করার জন্য কি আসলে সেরকম কোনো ইচ্ছা আছে? জি, সেজন্যই আমি সবসময় সর্বদা দলের দুঃসময়ে এবং জনগণের সকল সামাজিক কর্মকাণ্ডে অতীতে যেমন ছিলাম ভবিষ্যতেও থাকব। জনগণই নির্ধারণ করবে আগামীতে জনরায়টা কার পক্ষে যাবে। আচ্ছা, আরে কথা বলবো যদি আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, তারপর একটি ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, কার সাথে কথা বলছি? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? কাকুন ভাই, আমি আপনার নির্বাচনী এলাকা পাকুন্দিয়া থেকে ব্যারিস্টার মাহবুব রহমান বলছিলাম। জি, আমি আপনার 90 দশকের থেকে একজন শুভাকাঙ্ক্ষী। তো আপনি একজন তরুণ প্রজন্মের রাজনীতিবিদ, এর পাশাপাশি একজন বিশিষ্ট অর্থনীতিবিদও। তাই আপনার কাছে আমার প্রশ্ন হলো, বর্তমানে দেশের এই অর্থনৈতিক যে ধস পড়েছে তা থেকে উত্তরণের কি উপায় আপনি মনে করেন? জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আপনার প্রশ্নের জন্য। আসলে আমাদের বাংলাদেশের অর্থনীতির প্রধান যে শত্রু, মূল শত্রুটা হলো দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা। বাংলাদেশে যে সুনাম বিদেশের অন্যান্য দেশে ছিল তা আস্তে আস্তে ধস নেমে আসছে এবং বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এ থেকে উত্তরণ এর পিছনে মূল কারণ হলো দুর্নীতি। তাছাড়া ওই দুর্নীতি যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে অর্থনীতি উন্নতি সম্ভব নয়। সেই সাথে এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেও অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং দেশকে যদি আমাদের বাঁচাতে হয় তাহলে আগে আমাদের অর্থনীতিকে বাঁচাতে হবে। আচ্ছা, আসলে আমরা কিন্তু এই অস্থিরতা আসলে চাই না, অস্থিতিশীল যে দেশের অবস্থা সেটা কিন্তু আমরা চাই না। চাই একটা এই সংকট থেকে উত্তরণের উপায় এবং স্থিতিশীল একটি পরিবেশ চাচ্ছে। এবং আপনারা সবাই যারা আপনারা রাজনীতি করছেন বা সর্বোপরি জনগণ সবাই মিলেই আসলে আমরা এই পথ খুঁজে আসলে এখান থেকে বের হয়ে আসবো। অনেক ধন্যবাদ কাকুন ভাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। 21 দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। সাদিয়া আফরিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। সবাইকে আবারও শুভেচ্ছা। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।